স্বাগতম আপনাদের দ্য গল্প রুম ইউটিউব চ্যানেলে। এখানে গল্প শুধু গল্প থাকে না, শব্দ হয়ে ওঠে হৃদয়ের ধ্বনি, কান্না হয়ে ওঠে আত্মার ভাষা, আর প্রতিটি চরিত্র জেগে ওঠে আপনার চোখের সামনে। আমি আর যে জয় একান্তভাবে আপনাদের জন্য গড়ে তুলেছি এই ভালোবাসার কণ্ঠমালা। এখানে আপনারা শুনবেন সেই সব গল্প যেগুলো আপনারা নিজেরা লিখে পাঠিয়েছেন, অথবা যেগুলো আমাদের চারপাশে নীরবে ঘটে যাওয়া হৃদয় ছোঁয়া অভিজ্ঞতা। এখানে থাকছে ভালোবাসার অপূর্ণতার গল্প, আবার ভৌতিক রহস্যের লেখা ঘটনা। দ্য গল্পরুম হবে সেই জায়গা যেখানে আপনি নিজের ভেতরের গল্পটাও চিনে নিতে পারবেন। প্রতিটি কাহিনী আসবে এক একটা জীবনের ছায়া হয়ে। তাই পাশে থাকুন, সাবস্ক্রাইব করুন, আর শুনুন এমন কিছু কথা যেগুলো আপনি হয়তো নিজের মুখে বলতে পারেননি, কিন্তু মনে মনে ঠিকই এমনটাই বলতে চেয়েছিলেন। যদি আপনার নিজের জীবনের গল্প আমাদের সাথে ভাগ করে নিতে চান, তাহলে লিখে পাঠান thetgolproom.rjjoy@gmail.com ইমেইলে। চলুন শুরু করি আজকের গল্প। প্রথমবারের মতো আমার কণ্ঠে শোনাতে যাচ্ছি এমন এক গল্প, এমন এক প্রেম কাহিনী যেটা শুরু হয়েছিল ছোট এক পরিচয়ে, শেষ হয়েছিল নীরব এক অভিমানে। তবুও কেউ একজন আজও অপেক্ষায়, শুধু একটি প্রশ্ন নিয়ে, পাবো কি তোমায় আমার করে? আমি আজ যে জয়, আর আপনি শুনছেন দ্য গল্প রুম। চোখ বন্ধ করুন আর হৃদয়ের দরজা খুলে দিন। আজকের গল্পটা শুধু শোনার নয়, অনুভব করার। যেভাবে লেখা আছে আমি সেভাবেই পড়ছি। প্রিয় আজ জয় ভাই, আপনি বলেছিলেন যদি কারো বুকের ভেতর জমে থাকা কথা থাকে তবে আপনাকে লিখে পাঠাতে। আমি জানি না আমার লেখা কখনো কেউ শুনবে কিনা, তবুও লিখছি। হয়তো এতে একটু হালকা লাগবে। আমার নাম ইফতেখার আহমেদ আবির, ঢাকার একটা প্রাইভেট ইউনিভার্সিটিতে পড়ি। আর আমার জীবনের সবথেকে বড় ভুলের নাম, না, বড় ভুল না, বড় ভুল বলাটা ঠিক হবে না, সে ছিল আমার জীবনের সবচেয়ে সুন্দর অধ্যায়, যার নাম ছিল তানজিলা হক তৃষা। প্রথম দেখাটা হয়েছিল আমাদের ভার্সিটির লাইব্রেরিতে। ও একদম চুপচাপ বইয়ের মধ্যে ডুবে থাকা একটা মেয়ে ছিল। আমি তখন সেকেন্ড সেমিস্টারে, আর ও ছিল ফার্স্ট ইয়ারে। ওর চুল ছিল খোলা, লম্বা, আর ওর খোলা চোখ দুটো এতটাই গভীর যেন তাকালেই কেউ হারিয়ে যাবে। সেদিন আমার হাতে ছিল হুমায়ূন আহমেদের হিমুর হাতে কয়েকটি নীল পদ্ম, আর ওর হাতে বৃষ্টি বিলাস। আমি তাকিয়েছিলাম চুপচাপ, বই না পড়ে শুধু পাতাগুলোর শব্দ শুনছিলাম আর ওকে দেখছিলাম। হঠাৎ চোখাচোখি ও হেসে ফেলল। আমার কণ্ঠ শুকিয়ে গেল। সে প্রথমবার বলল, হোয়াট এ কোইন্সিডেন্স, আপনি হুমায়ূন আহমেদের লেখা পছন্দ করেন? আমি আমতা আমতা করে বললাম, জি করি। আপনি তো অরণ্যমণির প্রেম কাহিনী পড়ছেন। তৃষা বলল, আমি মনির জায়গায় নিজেকে কল্পনা করি সব সময়, বলেই হেসে ফেলল। আমি অবাক হয়ে তাকিয়ে থাকলাম। অতঃপর বই নিয়ে দু একটা কথা বললাম। সে চলে গেল, কিন্তু আমার মাথায় তার বলা শব্দগুলো বাজতে থাকলো। আমি মনির জায়গায় নিজেকে পছন্দ করি এবং নিজেকে কল্পনা করি। জানেন জয় ভাই, সেদিন থেকেই আমি বুঝলাম আমার গল্পের মনি এসে গেছে, কিন্তু আমি অরণ্য হতে পারবো কিনা জানতাম না। তারপর ধীরে ধীরে বন্ধুত্ব হলো। লাইব্রেরির বেঞ্চ, ক্যাফেটেরিয়ার কর্নার, ভার্সিটির হোস্টেল রোড, সবখানে ওর হাসি ছড়িয়ে থাকতো। কিন্তু আমার হৃদয়টা প্রতি মুহূর্তে কাঁপতো, কারণ আমি জানতাম তৃষা আমার জীবনে একটা আলো যেটা আমি ছুঁতে পারি না। তৃষা ছিল বড্ড আলাদা, আর আমি এক সাধারণ ছেলে, এক টুকরো দাগ নিয়ে ঘুরে বেড়ানো অতীতের গল্প। তৃষা আমার সবচেয়ে প্রিয় বন্ধু হয়ে উঠল, অথচ আমি চাইছিলাম তার একমাত্র ভালোবাসা হতে। একটা দিন আসে ওর জন্মদিন। আমার নিজের হাতে বানানো একটা ছোট্ট কবিতার খাতা আর একটা চিঠি দিলাম ওকে। চিঠির শেষ লাইনে লিখেছিলাম, তৃষা, আমি কখনো বলতে পারিনি, কিন্তু আমি চাই তুমি জানো, আমার কল্পনায় তুমি শুধু বন্ধু নও, তুমি আমার স্বপ্নের ভালোবাসা। ও চিঠি পড়েছিল,
ওর চোখে পানিও এসেছিল, কিন্তু ও হাসলো, শুধু বলল, আবির, আমরা তো খুব ভালো বন্ধু, তাই না? বন্ধুত্বটাকেই না হয় সারা জীবন আঁকড়ে ধরে রাখি। জানেন জয় ভাই, সেই রাতে আমি অনেক কেঁদেছিলাম। আমার কষ্টটা ছিল, ও কিছু বলল না, না হ্যাঁ না না, কিন্তু আমার ভালোবাসা শুধু ওকে নিয়েই বেঁচে থাকলো। শুধু আমার ভালোবাসাকে একটা বন্ধুত্বের আলিঙ্গনে আটকে রাখলো। তবুও আমি অভিমান করিনি, দূরে যাইনি, কারণ আমি ওকে না পেয়ে হারাতে চাইনি। শুধু কাছে থেকেছি, চুপচাপ নিজেকে বোঝাই, বন্ধুত্বের নামে যদি ভালোবাসা পাশে থাকে, সেটাই বা কম কিসে। কিন্তু বুঝিনি, ওর হৃদয়ে কারো জন্য একটা বিশেষ জায়গা তখনই তৈরি হয়ে গেছে, যার নাম ছিল আদিত্য রহমান। আমি তা আগে জানতাম না। বিশ্বাস করে, জানলে ওরে কখনোই জানাতাম না যে আমি ওকে ভালোবাসি। অনেকেই হয়তো ভাববে আমি হাল ছেড়ে দিয়েছিলাম। না ভাই, আমি হাল ছাড়িনি। আমি ভেবেছিলাম তৃষাও একদিন বুঝবে আমার ভালোবাসা। কিন্তু তৃষা তখন ছিল এক দ্বিধায়, আর সেই দ্বিধায় জায়গা করে নিল নতুন এক নাম, আদিত্য রহমান। আদিত্য ছিল আমাদের ভার্সিটির সিনিয়র, অনেক স্মার্ট, ইংরেজিতে কথা বলে, ড্রামা ক্লাবের হিরো। তার গিটার বাজানোর হাত যশ ছিল অনেক অভিনব। সবসময় চোখে রোদ চশমা আর ঠোঁটে হালকা ব্যঙ্গ হাসি, যেন কোনো গল্পের নায়ক বাস্তবে নেমে এসেছে। প্রথমে আমি কিছু বুঝতে পারিনি। তারপর একদিন তৃষা বলল, আদিত্য ভাইয়ার সাথে আজ ও এবং ওর কিছু বন্ধুবান্ধবী কফি শপে যাচ্ছেন, কিছু প্রজেক্ট নিয়ে আলোচনা আছে। আমি শুধু মাথা নেড়ে বললাম, ভালো। কিন্তু রাতে ঘুমাইনি। ফোনের স্ক্রিনে ঘোরাঘুরি করা সেই নাম একটাই, আদিত্য রহমান। এরপর আরও কয়েকবার দেখলাম তৃষার ইনস্টাগ্রাম স্টোরিতে আদিত্য ভাইয়ের সাথে ছবি, ক্যাম্পাসের করিডোরে হেসে কথা বলা। একদিন ক্যান্টিনে বসে আছি, হঠাৎ দেখে আদিত্য এসে তৃষার কপালে এক টোকা দিল। জানেন ভাই, ওই মুহূর্তে মনে হলো আমার বুকের ভিতরটা কেউ যেন ছুরি চালিয়ে দিয়েছিল। আমি ধীরে ধীরে ওর কাছ থেকে দূরে সরে যেতে লাগলাম। তৃষা বুঝতে পেরেছিল তা। একদিন তৃষা আমাকে ক্যাম্পাসের রুফটপে ডেকে নিয়ে বলল, আবির, তুমি আমার থেকে পালিয়ে বেড়াচ্ছ কেন? আমি বললাম, তৃষা, তুমি এখন অন্য কাউকে ভালোবাসো, আমার সেখানটায় থাকাটা কি ঠিক? তৃষা কিছুক্ষণ চুপ থেকে বলল, আবির, আমি নিজেই জানি না আমি কি চাই। আমি শুধু জানি তুমি ছাড়া আমার গল্পগুলো অসম্পূর্ণ লাগে। আমি কিছু বলিনি। আমার ভেতরটা চিৎকার করে উঠল, তৃষা, ভালোবাসি তোমায়। কিন্তু সে কথা আমি বলতে পারিনি। বললে হয়তো হারাতাম চিরতরে। দিন গড়াতে লাগলো। আদিত্য এখন তৃষার ইনস্টাগ্রামের প্রতিটি ছবিতে কমেন্ট করে, আর আমি সেই ছবিগুলো লাইক কমেন্ট পড়ি আর ভাবি, তৃষার হাসিটা আজ একটু বেশি সুন্দর কিনা। তারপর একদিন ক্যাম্পাসে হঠাৎ তৃষাকে একা পেলাম, ওর চোখে জল। আমি এগিয়ে গিয়ে বললাম, কি হয়েছে? তৃষা বলল, আদিত্য আমার সাথে আর থাকতে চায় না, তার নাকি পুরনো কেউ ফিরে এসেছে। আমি আর কিচ্ছু বুঝতে পারছি না কি করব। আমি ওর পাশে বসেছিলাম আর বললাম, তৃষা, সব কিছু হারালেও তুমি নিজেকে হারিও না। সেই মুহূর্তেও আমার কাঁধে মাথা রেখেছিল। অনেকক্ষণ চুপচাপ ছিলাম আমরা। আমি শুধু চেয়েছিলাম সে শান্ত হোক, ভালো থাকুক, আর আমিও বুঝতে পারি তৃষা ভালোবাসে, তবে তার ভালোবাসা আদিত্যের জন্য। আমি শুধু এক অস্থায়ী ছায়া। এরপর আমি ওর সরে যেতে লাগলাম। এক চিঠি লিখে ক্যাম্পাসের বুকে রেখে গিয়েছিলাম। তাতে লেখা ছিল, তৃষা, যদি কোনো দিন একাকিত্ব তোমায় গ্রাস করে, তাহলে মনে রেখো, একদিন কেউ ছিল যে তোমার প্রতিটি হাসির মানে জানতো, আর নিঃশব্দ কান্নাগুলো কারণ বুঝতো। আমি হেরে গিয়েছি ভাই, কিন্তু ভালোবাসা তো জেতার খেলা নয়। ভালোবাসা প্রার্থনার মতো, চাইলেই পাওয়া যায় না, তবুও হৃদয় প্রতিদিন তাকে খুঁজে ফেরে। এমনই করে কেটে গেল 2টি বছর। ক্যাম্পাস শেষ করলাম। ডিপার্টমেন্ট থেকে বের হওয়ার সময় চোখে জল ছিল সেই বেঞ্চগুলোর জন্য, করিডোরে প্রতিদিন দাঁড়িয়ে থাকা সেই খোলা জানলাটার জন্য, আর তার জন্য, হ্যাঁ, তৃষার জন্য। ওর সাথে দেখা হয়নি অনেক দিন। ওর বান্ধবীদের থেকে শুনেছি ও ঢাকার বাইরে চলে গেছে। কোথাও
চাকরি পেয়েছে বোধহয়। আমি এখন একটা মিডিয়াতে কাজ করছি, লেখালেখির পেছনে ছুটছি। গান করি না, তবুও রুমের বসে মাঝে মাঝে গিটারে সেই পুরনো সুরটা তুলতে ইচ্ছা করে। তোমার লাগি কান্দে মন আমার, প্রাণসখী গো। একদিন সন্ধ্যায় নিউ মার্কেটের পুরনো বইয়ের দোকানে দাঁড়িয়েছিলাম। একটা মেয়েকে দেখলাম পেছন থেকে, মাথায় খোপা, কালচে নীল শাড়ি, কাঁধে একটা ঝুলন্ত ব্যাগ। বুকটা ধপ করে উঠল। আমি ধীরে ধীরে সামনে এগিয়ে গেলাম। হ্যাঁ ভাই, এটা তৃষা। সে দাঁড়িয়ে একটা বইয়ের পৃষ্ঠা উল্টাচ্ছে। আমি ডাকলাম, তৃষা। ও চমকে পেছনে তাকালো। কয়েক সেকেন্ড স্থির চোখে তাকিয়ে রইল আমার দিকে। তারপর হঠাৎ হেসে ফেলল আর বলে উঠল, আবির। আমার নামটা ওর ঠোঁটে অনেকদিন পর শুনলাম। এরপর একটা কফি শপে বসে অনেক কথা হলো। আমি বুঝলাম সময় তার জীবনকে অনেক পাল্টে দিয়েছে। আদিত্য ছিল তৃষার জীবনের একটা ভুল, আর সে ভুলটাকে বুঝে উঠতে উঠতে অনেক কিছু হারিয়ে ফেলেছিল তৃষা। তৃষা এরই মাঝে বলে উঠল, আবির, তুমি জানো, আমার যদি কখনো কাউকে নিরাপদ মনে করতাম, তা ছিলে শুধু তুমি। তারপর বললাম, তোমার জন্য আমি ছিলাম একটা পৃষ্ঠার ফুটনোট, কিন্তু আমি তোমাকে আমার গল্পের শেষ পাতার নাম রেখেছিলাম। ও চুপ করে রইল। জানেন ভাই, সেদিন আমি মনে মনে প্রস্তুত ছিলাম তাকে আবার কাছে টেনে নিতে, কিন্তু কিছু ভালোবাসা থাকে যা ফিরে এলেও আগের মতো হয় না। ও বলল, এখন আর জটিল সম্পর্ক চাই না, স্বাধীনতা আর নিজের মতো করে বাঁচতে চাই এখন। আমি বললাম, তোমার প্রার্থনায় তালিকায় আমি না থাকলেও আমার দোয়ায় আজও তুমি আছো তৃষা। ও হেসে চোখের জল মুছে ফেলল। তারপর ধীরে ধীরে বেরিয়ে গেল কফি শপ থেকে। আমি কফি শপের কাচের দরজার পাশে দাঁড়িয়ে দেখতে লাগলাম ওর চলে যাওয়া। হ্যাঁ, আমি জানতাম এটাই শেষ দেখা। তৃষা আর কখনোই আমার হবে না, কিন্তু আমি আজও প্রতিটি সন্ধ্যায় হাঁটতে হাঁটতে মনে মনে বলি, পাবো কি তোমায় আমায় করে? ভালোবাসা অনেক সময় কাছে এলেও শুধু মনে করিয়ে দেয় আমরা কতটা হারিয়ে ফেলেছি। একদিন বারান্দায় বসে আকাশের দিকে তাকিয়ে চুপচাপ ভাবছিলাম, যদি সময় একবারের জন্য ফিরে আসে, আমি কি আবার ওর পাশে বসে ওর কণ্ঠস্বর শুনতে পারবো? জানি না। কিছুদিন আগে ফেসবুকে দেখলাম ওর বাগদান হয়েছে। একটা ছবি, ক্যাপশন ছিল, ফাইনালি ফাউন্ড পিস। আর আমি তখন অফিস থেকে ফিরে জানলার পাশে দাঁড়িয়ে নিজেকে বলেছিলাম, ফাইনালি লার্নড হাউ টু ব্রেথ উইদাউট হার। ভাই, ওই দিন ওর বিয়ের ছবিগুলো দেখে আমি মেয়েদের মতো হাওমাও করে কেঁদে ফেলেছিলাম। বুকটা হালকা হয়েছিল বটে, কিন্তু সেই সাথে এক ধরনের শূন্যতাও জন্ম নিয়েছিল। এক বন্ধুকে কল দিলাম, বললাম, তৃষা তো চলে গেল, কিন্তু আমার ভেতরটা শান্তি করে রেখে গেল না। সে উত্তর দিল, আবির, কিছু মানুষ চলে যায়, কিন্তু তাদের ছায়া রয়ে যায়। তুই ছায়ার সাথেই বসবাস কর এখন, তার ছায়াকে আঁকড়ে ধরে বাঁচতে শেখ। জয় ভাই, এখন আমি গল্প লিখি, ক্যাম্পাসের প্রেম, কাঙ্ক্ষিত মানুষের অপ্রাপ্তি, কিংবা সেই হোস্টেল রুমের একলা রাতগুলো নিয়ে। কেউ বোঝে না আমি কেন এত আবেগ দিয়ে লিখি, কিন্তু আপনি তো জানেন, সব গল্পের পেছনে লুকিয়ে থাকে একটা তৃষা। এই ইমেলটা লিখে আমি থেমে যাচ্ছি। হ্যাঁ, ওকে আর পাবো না, কিন্তু ওকে ভালোবেসেছিলাম বলে আজও বুকটা তার জন্য হাহাকার করে। মন থেকে মরে গিয়েও ওকে ভালোবাসার জন্য আমি জীবিত। আপনার এই দ্য গল্প রুম ইউটিউব চ্যানেলটি যেন এমন গল্পগুলো ধরে রাখেন, যেখানে কেউ না কেউ কাঁদে আর কেউ না কেউ ভালোবাসে। শেষ প্রশ্নটা রেখে গেলাম, পাবো কি তোমায় আমার করে? ইফতেখার আহমেদ আবির। এই বলে তিনি তার পূর্ণতার গল্প শেষ করেছেন। এটিই ছিল আবিরের হৃদয়ের সর্বশেষ পত্র। যারা গল্পটি শুনলেন, চোখ বন্ধ করে যদি একবার তৃষার চলে যাওয়া অনুভব করতে পারেন, তাহলে বুঝবেন এই গল্প শুধু আবিরের না, আপনারও। কেউ না কেউ আজ সিন হওয়া ইনবক্সের অপেক্ষা করে। কেউ না কেউ শেষবারের মতো বলতে চায়, আমি এখনো ভালোবাসি। আমি আরজি জয়, দ্য গল্প রুমে আবার ফিরে আসব এমনই এক
ভাঙা প্রেমের কাহিনী নিয়ে। ভালো থাকুন, ভালোবাসতে থাকুন। মোস্ট ইম্পর্টেন্টলি দ্য গল্প রুম উইথ আরজে জয় এর সাথে থাকুন। আজকের মতো বিদায় নিচ্ছি। ধন্যবাদ।